Hi, good morning. This is Hafizur Rahman, lecturer of English, Government Sheikh Fazilatunisa Mujib Mohila College, Tangai. How are you, my dear students? Hope all are safe and sound by the grace of Almighty Allah. However, in my last class, I talked about a topic, the uses of some words and phrases. And today again, I am going to discuss the same topic. Dear students, you know your exam is very near. So, please be attentive and try to follow my class. Okay, dear students, not more talk. Please enjoy the class. Okay. Today I will discuss firstly the uses of be used to. Be used to. Okay. Used to. যে শিক্ষার্থী দেখো এখানে আমরা আজকে দুটো বিষয় আলোচনা দেখাবো। একটা হচ্ছে বি ইউজ টু, আর হচ্ছে কি শুড ইউজ টু। ইউজ টু দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা বলে দিতে হবে, শোনো। বি ইউজ টু, বি বলতে আমরা জানি সাধারণত বি ভার্ব। বি বলতে কি জানবো? বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে? তো যদি কখনো লেখা থাকে বি ইউজ টু, তাহলে মনে রাখবা সেটা সাধারণত বর্তমানের কোনো অভ্যাসকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? বর্তমানের কোনো একটা অভ্যাসগত কাজ, হ্যাঁ, সেটা হচ্ছে কি বি ইউজ টু। আর যদি অতীতের কোনো অভ্যাসগত কাজকে নির্দেশ করে, অতীতের কোনো অভ্যাসগত কাজকে নির্দেশ করে, সেক্ষেত্রে কি হবে? শুধু ইউজ টু। ক্লিয়ার? আবার বলি শোনো, বর্তমানের কোনো অভ্যাসগত কাজে নির্দেশ করতে বি ইউজ টু ব্যবহার করা হয়, আর অতীতের কোনো অভ্যাসগত কাজে নির্দেশ করতে সেখানে কি শুধু ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে দেখো এটা মনে রাখো, সাধারণত স্ট্রাকচারটা কি রকম? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট থাকবে, দেখো সাবজেক্ট, এরপরে বি ইউজ টু বা ইউজ টু যাই থাকুক। তো এখানে পার্থক্য হচ্ছে, দেখো বি ইউজ টু থাকলে এরপর কি হবে? এরপর হবে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি ইউজ টু থাকে তাহলে সেখানে কি হবে? শুধু ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, শুধু ভার্বের কি ভার্ব ওয়ান বা ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা উদাহরণ দিচ্ছি, লিখে নাও। দেখো যেমন আই ড্যাশ taking tea every morning, তাহলে দেখো ড্যাশ টেকিং টি, তার মানে কি আছে? দেখো সাবজেক্ট, এরপর গ্যাপ আছে, এরপর কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে, এবং কি এভরি মর্নিং মানে কি এটা একটা বর্তমানের একটা অভ্যাসকে ধারণা দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি ব্যবহার করব এখানে বলতো? আমি ব্যবহার করব বি ইউজ টু। হ্যাঁ, বি ইউজ টু আসবে এখানে। তাহলে তার মানে কি আই এম ইউজ টু, হ্যাঁ দেখো আই এম ইউজ টু টেকিং টি এভরি মর্নিং। কিন্তু যদি এইভাবে বলতাম, দেখো my uncle dash play football in his boyhood, বাল্যকালে, ঠিক আছে? তাহলে দেখো my uncle dash play football in his boyhood, বয়স মানে কি বাল্যকাল, তার মানে অবশ্যই অতীতকে নির্দেশ করছে। তো তাহলে দেখো এখানে অতীতকাল নির্দেশ করলে সেখানে আমরা কি শুধুমাত্র ইউজ টু ব্যবহার করব। এবং শুধু তাই না, দেখো ড্যাশের পরে এখানে আছে ভার্ব ওয়ান আছে, কি আছে বলো তো? ভার্ব ওয়ান আছে, এবং সেটা অতীতকালে একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আমরা কি ব্যবহার করব? শুধু ইউজ টু। আর যখন দেখবা যে বর্তমানে কোন একটা কি অভ্যাসকে বোঝাচ্ছে এবং সেখানে কি ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বি ইউজ টু। ক্লিয়ার? আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা উদাহরণটা বুঝতে পেরেছো, নিয়মটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি শিখলাম? আমি আবার রিপিট করি, শোনো। সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার্বের সাথে আইএনজি,
হ্যাঁ, এরকম থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সাধারণত বি ইউজ টু ব্যবহার করব, ঠিক আছে। আর যদি দেখা যায় সাবজেক্ট আছে, গ্যাপ আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম লেখা আছে এবং সেখানে কি অতীত নির্দেশক কোন একটা ফ্রেজ, হ্যাঁ, বা ওয়ার্ড আছে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত ইউজ টু ব্যবহার করব। আমার মনে হয় হ্যাঁ তোমাদের এবার দুটো পার্থক্য তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা পরের রুলটা দেখি। হ্যাঁ, আমাদের পরে দেখো যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি হোয়াট ইফ। হোয়াট ইফ, এখানে শোনো, সাধারণত অপ্রত্যাশিত যদি কিছু ঘটে, অপ্রত্যাশিত যদি কিছু ঘটে তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করবো? আমরা হোয়াট ইফ ব্যবহার করবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, এখানে প্রথমে গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু একটা বোঝার বিষয়। দেখো আমরা জানি একটা সেন্টেন্সে কি থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর যথারীতি ভার্ব থাকে, তাই না? এবং শুধু তাই না, দেখো শেষে কোশ্চেন মার্ক থাকবে। আর এখানে পার্থক্যটা কি? এখানে সাবজেক্টের আগে গ্যাপ থাকবে, যথারীতি সাবজেক্ট প্লাস ভার্ব মানে সাবজেক্ট সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব শেষে কোশ্চেন মার্ক। হ্যাঁ, তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি হোয়াট ইফ ব্যবহার করব। অর্থাৎ হোয়াট ইফ দ্বারা অপ্রত্যাশিত কিছু ঘটলে এই ব্যাপারে তোমার ধারণাটা কি, তোমার মতামতটা কি, তুমি কি বলতে চাও, হ্যাঁ, এটা বোঝানোর জন্য মূলত কি হোয়াট ইফ ব্যবহার করা হয়। তাহলে আমরা উদাহরণ দেখি। ড্যাশ মিনা fails in the exam. She does not come here. তাহলে খেয়াল করে দেখো, প্রথমে দেখো সাবজেক্টের গ্যাপ, গ্যাপ এরপর যথারীতি সাবজেক্ট প্লাস ভার্ব আছে, শেষে কি আছে? কোশ্চেন মার্ক। তাহলে কি দেখো কি বলা হচ্ছে এখানে? হোয়াট ইফ মিনা ফেলস ইন দ্য এক্সাম, যে কি হবে, হ্যাঁ, কি করতে পারে, কি হতে পারে যদি মিনা পরীক্ষায় ফেল করে। আবার দেখো তার এখানে আসার কথা আছে, কিন্তু এখন কথা বলা হচ্ছে যদি সে এখানে না আসে তাহলে কি হবে? তাহলে হোয়াট ইফ শি ডাজন্ট কাম হিয়ার। হোয়াট ইফ শি ডাজন্ট কাম হিয়ার, কি হবে যদি সে এখানে না আসে? ওকে, তাহলে আমরা কিভাবে চিনবো? আবার দেখো প্রথমে সাবজেক্ট আগে গ্যাপ থাকবে, মনে রাখবা। সহজ বুদ্ধি, সাবজেক্ট আগে গ্যাপ থাকবে, তারপর যথারীতি সাবজেক্ট প্লাস ভার্ব শেষে কোশ্চেন মার্ক থাকবে। তো এরকম যখন দেখবে তুমি স্ট্রাকচার আছে সেক্ষেত্রে আমরা সাধারণত হোয়াট ইফ ব্যবহার করব। তো আমার মনে হয় স্ট্রাকচারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে এবং পরীক্ষার খাতায় হ্যাঁ তোমরা সহজে প্রশ্ন থেকে বুঝতে পারবে যে এই জায়গায় আমাদের কি হোয়াট ইফ বসবে। ওকে, তাহলে চলো আমরা পরের নিয়মটা দেখি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখো এর পরের স্ট্রাকচারটা দেখি। হ্যাঁ, যে কি দেখবো আমরা? প্রথমে দেখো এখানে উড রাদারের ব্যবহারটা দেখবো। উড রাদার, এর বাংলাটা হচ্ছে কি জানো? বরং ভালো। অর্থাৎ দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বাছাই করতে, একটাকে পছন্দ করতে, একটাকে প্রায়োরিটি দিতে, দুইটার মধ্যে মনে করো দুইটাই খারাপ আছে, এই খারাপের মধ্যে কোনটা ভালো সেটাকে, ঠিক আছে। তার মানে কি দুইটার মধ্যে যে কোনো একটাকে প্রায়োরিটি দিতে, একটাকে পছন্দ করতে সাধারণত কি উড রাদার ব্যবহার করা হয়। বাংলা হচ্ছে বরং। আমরা বলি না যে তুমি বরং আজ থেকে যাও, মানে তোমার যাওয়ার দরকার নাই, তুমি বরং থেকে যাও। আমি বরং সিনেমায় যাবো না, ক্লাসে যাবো। হ্যাঁ, তারপর কি আমি বরং মারা যাবো, তুমি ভিক্ষা করবো না, এরকম বলি না কথাটা বাংলাটা? ঠিক এরকম ক্ষেত্রে যে বরং, এরকম ক্ষেত্রে উড রাদার ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আর উড রাদার ক্ষেত্রে এখানে যখন মানে স্ট্রাকচারটা কিরকম থাকবে, সাধারণত দেখো সাবজেক্ট এরপর গ্যাপ থাকবে, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে যথারীতি ভার্ব ওয়ান থাকবে, এটা মনে রাখো, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এরপরে বাকি অংশ থাকবে। এখানে একটা বিশেষ চিহ্ন আছে দেখো, যেটা তোমাকে সাহায্য করবে। আমাদের অনেক শিক্ষার্থী আছে সেন্টেন্সের মিনিং বুঝতে পারে না, তো সেক্ষেত্রে তোমরা কি করবে? দেখো এই বিশেষ চিহ্ন, এখানে একটা দেন থাকবে উল্টাটা যুক্ত বাক্যে, বুঝছো? কি থাকবে সাধারণত বলতো? দেন থাকবে। দেখো এই দেন থাকলে এটা মনে রাখো সহজেই, এখানে কি সাধারণত সেটা উড রাদারের ব্যবহার, যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, হ্যাঁ, এবং দেন যুক্ত আছে।
তো সেক্ষেত্রে কি, আর এখানে আরো বিষয় মনে রাখো, সাবজেক্ট কিন্তু একটা থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে না। কারণ দুইটা সাবজেক্ট থাকলে সেখানে নুসনার দেন থাকবে, নুসনার দেন, ওখানে কিন্তু দেন থাকবে, কিন্তু এই দ্বারা এই দেন কিন্তু এক না। এটা মনে রাখবে, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব, এরকম ক্ষেত্রে দেন থাকবে সেখানে উট্রাদার। আর যদি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে তারপর দেন থাকে, সেটা হচ্ছে কি নুসনার। আমরা পরে স্ট্রাকচারে নুসনার আলোচনা করব। তাহলে যেমন উদাহরণ দেখো, I dash die, then bake। তাহলে দেখো, এই যে ডাই মানে মারা যাওয়া, বেক মানে ভিক্ষা করা, এই দুইটাই কিন্তু খারাপ। তারপর কি জানো, আমি কি বলা হচ্ছে দেখো, আই ড্যাশ ডাই দেন বেক। এটা আরেকটা বিষয় মনে রাখো, এই দুইটার মধ্যে যেটাকে তুমি সিলেক্ট করবা, যেটা তোমার পছন্দনীয়, সেটা তুমি প্রথমে লিখবা, ঠিক আছে? তাহলে দেখো, আই উড রাদার ডাই মানে কি আমি বরং মারা যাব, দেন বেক, তবু ভিক্ষা করবো না, ঠিক আছে? এবার আরো দেখো, শি ড্যাশ ড্রিঙ্ক, she does drink coffee then tea। এটা মানে কি দেখো, এই যে টি এবং কফি দুটোর মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে? কফি। যে সে কি করবে, সে বরং কফি পান করবে, অথবা সে বরং চায়ের থেকে কি কফি পান করবে। তাহলে এরকম যখন দেখবা যে বাক্যের কি আছে বলতো, দেন দ্বারা হ্যাঁ কম্পেয়ার করা হচ্ছে। তো এইরকম যুক্ত বাক্যে সাধারণত দেন যুক্ত বাক্যে আমরা কি ব্যবহার করব? উড রাদার ব্যবহার করব। তা আমার মনে হয় এবার তোমাদের কি অনেকটা সহজ হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আশা করি তোমরা এই স্ট্রাকচারটা বুঝেছো। আমরা এরপরে আরেকটি স্ট্রাকচার দেখি। হ্যাঁ, নুসনা হার্ডলি স্কার্সলি। নুসনা হার্ডলি স্কার্সলি এগুলোর সাথে সাধারণত হ্যাড বসে যাবে, নুসনার হ্যাড। এরপর যথারীতি সাবজেক্ট বসবে। হ্যাঁ, তারপর কি বলবে জানো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3। এরপর এখানে থাকবে দেন, এরপর থাকবে সাবজেক্ট, যথারীতি ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু এই হার্ডলি এবং স্কার্সলি ক্ষেত্রে দেন বসবে না, সেখানে কি বলবে, সেখানে হয়েন বসবে। হয়েন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এই স্কার্সলি ক্ষেত্রে কি হয়েন বসবে, ঠিক আছে? তো দেখো এখানে সাধারণত মনে রাখো যে একটি কাজ ঘটতে না ঘটতে আরেকটি কাজ ঘটে গেল, একটি কাজ হ্যাঁ ঘটতে না ঘটতে গিয়ে আরেকটি কাজ ঘটে গেল। তো এরকম ক্ষেত্রে কি আমরা নুসনা দ্বারা শুরু করতে পারবো এটাকে হার্ডলি দ্বারা অথবা স্কার্সলি দ্বারা। যেমন আমরা বাংলা বলি না যে আমরা স্টেশনে যেতে না যেতে ট্রেনটা চলে গেল, হ্যাঁ আমরা কি ক্লাসে যেতে না যেতে ঘন্টা বাজলো। তারপর কি এরকম হতে পারে, দেখো আমরা স্কুলে যেতে না যেতে কি পরীক্ষা শুরু হইলো। তো এরকম একটা কাজ শুরু হতে না হতেই আরেকটা কাজ শুরু হয়েছিল, চোর পুলিশকে দেখতে না দেখতে দৌড়ে পালালো। তাহলে এরকম ক্ষেত্রে আমরা নুসনা দ্বারা শুরু করতে পারি, হার্ডলি দ্বারা শুরু করতে পারি, স্কার্সলি দ্বারা শুরু করতে পারি। তো আরেকটা বিষয় মনে রাখো, এই স্ট্রাকচারগুলো শুধু তোমাদের কোশ্চেন নং 3 না, এগুলো তোমাদের কোশ্চেন নং 3, 4, 5, অর্থাৎ কোশ্চেন নং 3 এ যেমন কি ইউজেস অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ এটা আছে, আবার কোশ্চেন নং 4 এ কি আছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, ওখানে তোমাদের এটা কাজে লাগবে। এরপর যখন তোমরা রাইট ফর্ম ভার্ব নিয়োগ করবে, হ্যাঁ কোশ্চেন নং 5 এ, তো সেক্ষেত্রে কি তোমাদের এই স্ট্রাকচারগুলো কাজে লাগবে। তো যার কারণে এই প্রত্যেকটা স্ট্রাকচার গ্রামারে তোমাদের কি খুব সুন্দর করে বুঝতে হবে। এগুলো মুখস্থ না করে তোমরা বোঝার চেষ্টা করো, বুঝলে তোমাদের কি এটা মনে অনেকক্ষণ থেকে যাবে এবং তোমরা পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আমি একটু উদাহরণ দেখি। দেখো, ড্যাশ হ্যাড ওই gone to college dash the bell rang। ওকে, তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে প্রথমে ড্যাশ আছে, দেখো এরপর যথারীতি হ্যাড সাবজেক্ট প্লাস B3, হ্যাঁ বাকি অংশ। এরপর কি দ্বিতীয় অংশ, দেখো এখানে কি আছে, দেখো এখানে ড্যাশ আছে,
তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তো যদি এরকম থাকে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। তো বিষয়টা খেয়াল করো, আমি যদি এখানে প্রথম ক্লাসে যদি লুসনার ব্যবহার করি, তাহলে কি যথারীতি আমি এখানে কি দ্যান ব্যবহার করব। আর যদি আমি প্রথম ড্যাশের জায়গায় হার্ড দিয়ে অথবা স্পার্কলি ব্যবহার করি, তাহলে কি এখানে আমি অবশ্যই আমি হয় ব্যবহার করব। অর্থে দেখো কোনো পার্থক্য কিন্তু হবে না, অর্থে কোনো পার্থক্য হবে না। তাহলে প্রথম ড্যাশে কি যদি লুসনার ব্যবহার করি, হ্যাঁ, তাহলে এখানে কি ব্যবহার করব, আমি এখানে দ্যান ব্যবহার করব। আর প্রথম ড্যাশের ক্ষেত্রে যদি আমি হ্যাঁ হার্ডলি অথবা স্পার্কলি ব্যবহার করি, তাহলে এখানে হয় ব্যবহার করব। সেক্ষেত্রে কি বাংলা অর্থে কোনো পার্থক্য ঘটে না। তাহলে মানে কি দেখো, লুসনার হ্যাড উই গন টু কলেজ, মানে কি আমরা কলেজে যেতে না যেতেই, হ্যাঁ, দেন দ্য বেল র্যাং। তো তোমাদের পরীক্ষায় মনে রাখো এখানে দুইটা ড্যাশ থাকবে না, এই জায়গায় একটা ড্যাশ থাকবে, শুধু প্রথমে ড্যাশ থাকবে। এখানে মনে করো দেন দেওয়া থাকবে, ঠিক আছে। তো যখন দেখা যায় এরকম যে প্রথমে ড্যাশ আছে, তারপর হেড আছে, সাবজেক্ট আছে, এরকম থাকলে এবং দেন যুক্ত আছে ব্যাপারটাকে, তাহলে তুমি কনফার্ম করবে না এখানে আমার কি লুসনার করবে। আর যদি দেখা যায় যে এরকম কি ড্যাশ আছে, এই জায়গায় দেনের পরিবর্তে মনে করো এখানে হয়েন লেখা আছে, কি লেখা আছে এক্ষেত্রে হয়েন। সাধারণত বিগত পরীক্ষাগুলোতে আমরা দেখছি যে ওই লুসনার ব্যবহারটা বেশি আসছে, হ্যাঁ, এই হার্ডলি বা স্পার্কলি ব্যবহারটা সাধারণত কোশ্চেন নং 3 এ আসেনি। এটা সাধারণত কি কোশ্চেন নং 4 এবং কোশ্চেন নং 5 এ আছে, ঠিক আছে। এই হার্ডলি স্পার্কলি কোথায় আসে, কোশ্চেন নং 4 এবং 5 এ, কিন্তু লুসনারটা কি কোশ্চেন নং 3 এ আসছে। তো ঠিক আছে, তাহলে আমরা দেখো কিভাবে বুঝলাম যে যদি এখানে আমার লুসনার থাকে এখানে দেন ব্যবহার করব, হ্যাঁ, আর যদি এখানে দেন এখানে হয় না আছে, তখন সেখানে কি আমি হার্ডলি বা স্পার্কলি ব্যবহার করব। ওকে, তো তাহলে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের এই স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে। আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এরপরের ক্লাসগুলোতে বাকি বিষয়গুলো আলোচনা করব। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জানো যে আমাদের কি আগামী 27 তারিখ থেকে, হ্যাঁ, 27 জানুয়ারি অনলাইন পরীক্ষা তোমাদের। তোমরা আশা করি প্রত্যেকেই পরীক্ষা অ্যাটেন্ড করবে। পরীক্ষা নিয়মাবলী কলেজের যে পেজ আছে সেই পেজে দেওয়া আছে। তারপরে যদি না বোঝো তোমরা আমাদেরকে কল করবে, আমাদের মোবাইল নাম্বার তোমাদের দেওয়া আছে। তোমাদের যে কোনো সমস্যার জন্য আমরা টিচাররা সবসময় আছি, হ্যাঁ, আমাদেরকে জানাবে এবং তোমরা অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবে। কারণ অনেকদিন যাবো তোমরা কি লেখাপড়া থেকে ক্লাস থেকে বিচ্ছিন্ন, সেক্ষেত্রে পরীক্ষাটা দিলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আর পরীক্ষা দিলে পরীক্ষার যে উৎসাহ উদ্দীপনা সেটা তোমাদের কাজে লাগবে, হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স হবে। তো প্রত্যেকে ভালো থাকো। আমি যথারীতি আবার সেই আগেকার মধ্যে বলি, আমার ক্লাস লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তোমাদের উৎসাহ পেলে, তোমাদের যদি রেসপন্স আমরা পাই, তাহলে অবশ্যই আমাদের ভালো লাগে যে আমার ক্লাসটা নেওয়া তাহলে সার্থক। আর তারপরে যদি আমার ক্লাস না বোঝো, তোমাদের কোনো প্রবলেম হয়, সেটা তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করবে। সব যথারীতি ভালো থাকো, হ্যাঁ, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।